আমাদের কোষীয় অঙ্গাণুর এখন যে অংশটা আমরা আলোচনা করব যেটা গলগি বডি। গলগি বডির অপর একটা নাম আছে লিপোকন্ড্রিয়া। গলগি বডির সংজ্ঞা কি? নিউক্লিয়াসের কাছে অবস্থিত একক পর্দাযুক্ত যে সমস্ত কোষীয় অঙ্গাণু কোষীয় ক্ষরণ কার্যের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে গলগি বস্তু। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এবং অমেরুদণ্ডী প্রাণীদেহে গলগি বস্তুগুলি ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। এদেরকে বলা হয় তখন ডিকটিওজো। এখন গলগি বডির অবস্থান কোথায়? গলগি বডি প্রধানত নিউক্লিয়াসের নিকটে দলবদ্ধভাবে অবস্থান করে। গলগি বস্তুর গঠন কি? না, গলগি বস্তু দেখতে পর্দা দ্বারা আবৃত নালিকা বা গহ্বরের মতো। এটি তিনটি অংশ নিয়ে গঠিত হয়: ল্যামেলা বা সিস্টার্নি, গহ্বর এবং ভেসিকল। সিস্টার্নি কাকে বলবো? একক পর্দাবেষ্টিত তরল পদার্থপূর্ণ চ্যাপ্টা থলির ন্যায় অংশগুলোকে বলা হয়ে থাকে তোমার সিস্টার্নি বা ল্যামেলা বলা হয়ে থাকে। এরা পরপর 3 থেকে 20টি সংখ্যায় সমান্তরালভাবে অবস্থান করে। এদের আবরণীতে রাইবোজোম দানা দেখা যায় না এবং এদের সহজেই অসমিয়াম টেট্রক্সাইড দিয়ে রঞ্জিত করা যায়। আবরণীগুলো 60 থেকে 70 অ্যাংস্ট্রম চওড়া হয়। আবরণী মধ্যকার নালিকা 60 থেকে 90 অ্যাংস্ট্রম চওড়া, আর প্রতিটি থলির মধ্যে ব্যবধান থাকে 200 থেকে 300 অ্যাংস্ট্রম। এরা বাঁকানো অবস্থায় বর্তমান থাকে এবং এই গলগি বডির দুটো দিক বা দুটো তল। এদের উত্তল তলটি থাকে এন্ডোপ্লাজমীয় জালিকার দিকে, একে বলা হয় সৃষ্টির তল বা ফর্মিং ফেস, এবং অবতল দিকটা থাকে এন্ডোপ্লাজমীয় জালিকার বিপরীত দিকে, একে বলা হয় পরিণত তল বা ম্যাচিউরিং ফেস বলা হয়ে থাকে। এখন মাইক্রোভেসিকল বা ভেসিকল কাকে বলবো? এরা অতি ক্ষুদ্র। ভেসিকল হচ্ছে অতি ক্ষুদ্র এবং এদের ব্যাস 30 থেকে 40 অ্যাংস্ট্রম। এরা সিস্টার্নির পরিধির দিকে বর্তমান থাকে। সংজ্ঞায় বলা যায় সিস্টার্নির পরিধির দিকে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার থলির ন্যায় অঙ্গাণুগুলি যুক্ত থাকে তাদের বলা হয় ভেসিকল বলা হয়ে থাকে। ভ্যাকুয়ালগুলো হচ্ছে এরা বড় গহ্বর। ভ্যাকুয়ালগুলো হচ্ছে বড় গহ্বর এবং গলগি বস্তুর পরিধির দিকে বর্তমান থাকে। এখন গহ্বরগুলো কোষগহ্বর বলতে গেলে বোঝায় সিস্টার্নির প্রান্ত দেশে যে বৃহৎ গোলাকার অংশগুলি থাকে যাদের ব্যাস 60 থেকে 200 অ্যাংস্ট্রম, তাদেরকে বলা হয় কোষগহ্বর বলা হয়ে থাকে। এখন গলগি বডির কাছাকাছি সাইটোপ্লাজমীয় অংশে অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, তাই এই অংশটাকে বা এই অঞ্চলকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। কাজ কি? গলগি বস্তুর কাজ নানা প্রকার রসক্ষরণে সাহায্য করে, অনাল গ্রন্থি থেকে হরমোন নিঃসরণে সাহায্য করে এবং নানা প্রকার খাদ্যদ্রব্যের সঞ্চয় ভাণ্ডার রূপে কাজ করে। পরিণত শুক্রাণুর
অ্যাক্রোজোম গঠনে সহায়তা করতে সক্ষম হয়। নেক্সট, এন্ডোপ্লাজমীয় জালিকা। এন্ডোপ্লাজমীয় জালিকা আমরা বলতে কি বুঝব? সংজ্ঞাটা কি? উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমীয় ধাত্রে, উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমীয় ধাত্রে জালিকাকারে বিস্তৃত একক পর্দাযুক্ত নালিকার ন্যায় কোষীয় অঙ্গাণুকে বলা হয় এন্ডোপ্লাজমীয় জালিকা। আবার বলছি, বলা হচ্ছে কি উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমীয় ধাত্রে জালিকাকারে বিস্তৃত একক পর্দাযুক্ত নালিকার ন্যায় কোষীয় অঙ্গাণুকে বলা এন্ডোপ্লাজমীয় জালিকা। এন্ডোপ্লাজমীয় জালিকার আবিষ্কারকের নাম বিজ্ঞানী পোর্টার। এন্ডোপ্লাজমীয় জালিকাকে তিনটি ভাগে ভাগ করা হয়, বা গঠনে যদি দেখি এন্ডোপ্লাজমীয় জালিকার তিনটে বিভিন্ন রূপ আছে। সিস্টার্নি, একটা ভেসিকল, একটা টিউবুলস। সিস্টার্নিগুলো দেখতে লম্বা নলাকার চ্যাপ্টা আকৃতিযুক্ত। এগুলি নিউক্লিয়াসের কাছে সমান্তরালভাবে অবস্থান করে। এদের গাত্রে রাইবোজোম দানা যুক্ত থাকে, আবার নাও থাকতে পারে। যে সমস্ত এন্ডোপ্লাজমীয় জালিকার বাইরের গাত্রে রাইবোজোম দানা যুক্ত থাকে তাদেরকে বলা অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। যে সমস্ত আমরা মূলত দেখি এন্ডোপ্লাজমীয় জালিকার বাইরের গাত্রে রাইবোজোম দানা যুক্ত থাকে না, তাদের বলে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। ভেসিকল কাকে বলবো? ভেসিকল হচ্ছে গোলাকার বা ডিম্বাকার যে সমস্ত কোষীয় অঙ্গাণু এককভাবে বিন্যস্ত থাকে তাদের বলা ভেসিকলস। টিউবুলস কাকে বলবো? অনিয়মিত বিন্যাসযুক্ত জালিকাকারে বিন্যস্ত এন্ডোপ্লাজমীয় জালিকাকে বলা হয় টিউবুলস। এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। কোষ বিভাজনের সময় নিউক্লিয় পর্দা গঠনে সাহায্য করে। অ্যানুলেট এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে নিউক্লিয় পর্দা গঠিত হয়। কোষ গহ্বর গঠনে প্রধান ভূমিকা গ্রহণ করে। নেক্সট হচ্ছে তোমার লাইসোজোম। একক পর্দাযুক্ত পাচক উৎসেচক যুক্ত অতি ক্ষুদ্র থলির ন্যায় যে সমস্ত কোষীয় অঙ্গাণু কোষীয় বস্তুর পাচনে এবং জীবাণু ধ্বংসেতে অংশগ্রহণ করে তাদের বলা লাইসোজোম। একক পর্দাযুক্ত পাচক উৎসেচক যুক্ত অতি ক্ষুদ্র থলির মতো কোষীয় অঙ্গাণু কোষীয় বস্তুর পাচনে বা জীবাণু ধ্বংসেতে অংশগ্রহণ করে তাদের লাইসোজোম বলা হয়ে থাকে। এখন একটা প্রশ্ন দেয়, লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলে কেন? লাইসোজোম নিঃসৃত উৎসেচকের সাহায্যে কোষীয় অঙ্গাণুগুলি পাচিত হয়ে বিনষ্ট হওয়ায় লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। লাইসোজোমের গঠন কীরকম লাগে না, লাইসোজোমের গঠন অনেকটা গোলাকার থলির ন্যায়। এটি লাইপোপ্রোটিন নির্মিত একক পর্দা দ্বারা আবৃত থাকে। পরিবেষ্টিত গহ্বরের মধ্যে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বরযুক্ত ঘন সমসত্ব তরল পদার্থ। এই তরল পদার্থের মধ্যে বিভিন্ন রকমের উৎসেচক যেমন ফসফেটেজ, নিউক্লিয়েজ, গ্লুকোসাইডেজ ইত্যাদি এবং বিভিন্ন ধরনের কণিকা উপস্থিত থাকে। এখন প্রাথমিক ও গৌণ লাইসোজোম কাকে বলবো? সদ্যজাত যে লাইসোজোম
যে লাইসোজোম সৃষ্টির পরে আগ্রাসনে অংশ নেয়নি, অর্থাৎ তরুণ লাইসোজোমকে বলা হয় প্রাথমিক লাইসোজোম, এরা পরিপাকে অংশগ্রহণ করে না। গৌণ লাইসোজোম কাকে বলবো? যে লাইসোজোম বস্তুর আগ্রাসনের মাধ্যমে তৈরি হয় তাকে গৌণ লাইসোজোম বলা হয়ে থাকে। নেক্সট, লাইসোজোমের কাজ কি? কোষীয় পরিপাকে অংশগ্রহণ করে, ভ্রূণ বৃদ্ধির সময় খাদ্য সরবরাহ করে, কোষের জীর্ণ অংশের ধ্বংস, একে অটোলাইসিস বলা হয়। কোষের জীর্ণ অংশের ধ্বংস একে অটোলাইসিস বলা হয়ে থাকে। নেক্সট, আমরা সেন্ট্রোজোম এখন আলোচনা করব। প্রাণীকোষ ও কিছু উদ্ভিদ কোষে নিউক্লিয়াসের কাছে অবস্থিত পর্দাবিহীন তারকাকৃতি কোষীয় উপাংশকে বলা হয় সেন্ট্রোজোম। প্রাণীকোষ এবং কিছু উদ্ভিদ কোষে নিউক্লিয়াসের কাছে অবস্থিত পর্দাবিহীন তারকাকৃতি কোষীয় উপাংশকে সেন্ট্রোজোম বলা হয়। সেন্ট্রোজোমের 4টে অংশ। বাইরের দিকের দানাবিহীন, সেন্ট্রোজোমের বাইরের দিকের দানাবিহীন সাইটোপ্লাজমীয় সমসত্ব যে ধাত্র থাকে তাকে বলে সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোজোমের কেন্দ্রের সাইটোপ্লাজমীয় অংশকে বলা হয় কাইনেপ্লাজম। সেন্ট্রোস্ফিয়ারের চারিদিকে রশ্মিবৎ বিচ্ছুরিত অনুনালিকাকে বলা হয় অ্যাস্ট্রাল রশ্মি বা অ্যাস্টার। সাইটোপ্লাজমের কেন্দ্রে অবস্থিত অনুনালিকা দিয়ে তৈরি দুটি ফাঁপা পিপাকে বলা হয় সেন্ট্রিওল। আবার বলছি, সেন্ট্রোজোমের বাইরের দিকের দানাবিহীন সাইটোপ্লাজমীয় সমসত্ব ধাত্রকে বলে সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোজোমের কেন্দ্রের সাইটোপ্লাজমীয় অংশকে বলা হয় কাইনেপ্লাজম। সেন্ট্রোস্ফিয়ার থেকে চতুর্দিকে রশ্মিবৎ বিচ্ছুরিত অনুনালিকাকে বলা অ্যাস্ট্রাল রশ্মি। কাইনেপ্লাজমের কেন্দ্রে অবস্থিত অনুনালিকা দিয়ে তৈরি ফাঁপা পিপার মতো অংশকে বলে সেন্ট্রিওল। প্রতিটা সেন্ট্রোজোমে একজোড়া সেন্ট্রিওল থাকে, তাই এদের ডিপ্লোজোম বলে। সেন্ট্রিওল কাকে বলবো? সেন্ট্রোজোমের কেন্দ্রে অবস্থিত 9টি ত্রয়ী অনুনালিকা দ্বারা গঠিত বেলনাকৃতি পিপা সদৃশ অংশকে বলা হয় সেন্ট্রিওল। সেন্ট্রোজোমের কেন্দ্রে অবস্থিত 9টি ত্রয়ী অনুনালিকা দ্বারা গঠিত বেলনাকৃতি পিপা সদৃশ অংশকে বলা হয় সেন্ট্রিওল। সেন্ট্রিওলের অপর নাম সেল সেন্টার বলা হয়ে থাকে। প্রতিটি সেন্ট্রিওল 2 মুখ খোলা বেলনাকার পিপার মতন দেখতে হয়। পিপার প্রাচীর 9টি ত্রয়ী অনুনালিকা দ্বারা গঠিত হয়। প্রতিটি অনুনালিকা আবার 3টি করে অধোনালিকা দ্বারা গঠিত হয়ে থাকে। তাহলে বিজ্ঞানী থ্রেডগোল্ডের মতে সেন্ট্রিওলের প্রাচীর 9টি ত্রয়ী অনুনালিকা দ্বারা গঠিত হয়। প্রতিটি অনুনালিকা কেন্দ্রের সঙ্গে 30 ডিগ্রি কৌণিক দূরত্বে বর্তমান থাকে। আবার আমরা দেখি প্রতিটি অনুনালিকা আবার 3টি করে অধোনালিকা দ্বারা গঠিত হয়। এরা কেন্দ্র থেকে পরিধির দিকে A, B, C রূপে চিহ্নিত হয়ে থাকে। এই অধোনালিকাগুলির ব্যাস 250 অ্যাংস্ট্রম, এদের প্রাচীর 45 অ্যাংস্ট্রম পুরু। সেন্ট্রিওলের কেন্দ্রে একটি গরুর গাড়ির চাকার মতো সংগঠন থাকে, তাকে বলা হয় কেন্দ্রীয় দণ্ড বা হাপ। সেন্ট্রিওলের কেন্দ্রে গরুর গাড়ির চাকার মতো অংশ থাকে, একে বলা হয়
কেন্দ্রীয় দণ্ড বা হাব বলা হয়ে থাকে। এখন সেন্ট্রিওলের এখন আমরা দেখি হাব থেকে 9টি দণ্ডাকৃতি অংশ সাইকেলের স্পোকের মতো অধনালিকার সঙ্গে যুক্ত হয়েছে। সেন্ট্রিওলকে ঘিরে 2টি করে 9টি বাল্বের মতো স্ফীত অংশ অনুনালিকার ওপরে ও নিচে যুক্ত হয়। এদেরকে বলা হয় সেন্ট্রিওলার স্যাটেলাইট। কাজ, সেন্ট্রোজোমের কাজ প্রাণীকোষ বিভাজনে অংশগ্রহণ করা এবং স্পিন্ডল বা বেম গঠনে অংশ নেয়। সেন্ট্রিওল শুক্রাণুর পুচ্ছ গঠনে অংশগ্রহণ করতে সক্ষম হয়ে থাকে। নেক্সট, হচ্ছে তোমার বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে কোষের ওপর প্রভাব। এখন আমরা দেখি যেটা খুব শুকনো ও গরম পরিবেশে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায়। এদের দেহে মিউসিলেজ বর্তমান থাকে। আর কোষের বাইরে মোম জাতীয় পদার্থের আস্তরণ দেখা যায়, যা বাষ্পমোচনের হার কমাতে সাহায্য করে থাকে। নেক্সট আমরা দেখি যে মেরুবাসী প্রাণীদের কোষে অতিরিক্ত ঠান্ডার প্রকোপ থেকে বাঁচার জন্য 2টি ব্যবস্থার উল্লেখ করো। 1 নম্বর, মেরুবাসী প্রাণীদের যেমন সিল, পেঙ্গুইন, মেরু ভালুক, এদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন বর্তমান। দেহের তাপ সংরক্ষণের জন্য এই সমস্ত প্রাণীদের ফ্যাট সঞ্চয়কারী চর্বি কোষ বা মেদ কোষ বেশি পরিমাণে থাকে। নেক্সট, ক্লোরাইড কোষ কি? কোন ধরনের প্রাণীতে এটি পাওয়া যায়? লবণাক্ত পরিবেশে, বিশেষত সমুদ্রে বসবাসকারী প্রাণীদের দেহের কলা কোষে এবং সেই পরিবেশের মধ্যে জলসাম্য ব্যবস্থা বজায় রাখার জন্য ও ওইসব প্রাণীদের ফুলকায় লবণ ও বিভিন্ন আয়নের প্রবেশ ও বেরিয়ে যাওয়া নিয়ন্ত্রণের জন্য যে কোষ বর্তমান তাকে বলে ক্লোরাইড কোষ। সামুদ্রিক তরুণাস্থিযুক্ত মাছ, অন্যান্য সামুদ্রিক প্রাণীদের দেহে এই কোষ বর্তমান থাকে। নেক্সট হচ্ছে পতঙ্গ প্রাণীদের। পতঙ্গ, পাখি এবং বেশি উচ্চতায় বসবাসকারী প্রাণীদের পেশি কোষে কোন কোষীয় অঙ্গাণু বেশি থাকে এবং কেন? পতঙ্গ, পাখি এবং বেশি উচ্চতায় বসবাসকারী প্রাণীদের পেশি কোষে মাইটোকন্ড্রিয়া বর্তমান। কারণ হচ্ছে দ্রুত ওড়া, ডানা ঝাপটানোর জন্য, খাদ্য ভেঙে দ্রুত শক্তি পাওয়ার জন্য পেশি কোষে মাইটোকন্ড্রিয়া বেশি পরিমাণে বর্তমান থাকে। এখন আমরা দেখি যে এই যে অ্যান্টিফ্রিজ প্রোটিন বলছি, অ্যান্টিফ্রিজ প্রোটিন কি? অত্যধিক ঠান্ডা পরিবেশে প্রাণীদের দেহে এটি না থাকলে কি হতো? উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে অত্যধিক ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের রক্তে এক ধরনের পদার্থ সংশ্লেষিত হয়, যেগুলি দেহতরলকে জমে যেতে বাধা দেয় এবং প্রাণীদের বেঁচে থাকতে সাহায্য করে। তাদের বলে অ্যান্টিফ্রিজ প্রোটিন। সরবিটল, অ্যান্টিফ্রিজ পেপটাইড, গ্লাইকোপেপটাইড, গ্লিসারল, রেবিটল অ্যান্টিফ্রিজ গ্লাইকোপেপটাইড এর মধ্যে অন্তর্ভুক্ত। থার্মাল
হিস্টেরেসিস প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে অ্যান্টিফ্রিজ প্রোটিন। থার্মাল হিস্টেরেসিস প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে অ্যান্টিফ্রিজ প্রোটিন। এই প্রোটিনের অনুপস্থিতিতে এদের দেহতরল জমে বরফে পরিণত হয়ে যেত এবং প্রাণীটির মৃত্যু পর্যন্ত ঘটতে পারত। এখন আমরা দেখি যে সমুদ্রের গভীরে উচ্চচাপযুক্ত পরিবেশে যে সমস্ত প্রাণী বসবাস করে তাদের কোষেও মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি থাকে। অন্তঃকঙ্কালের কোষে ক্যালসিয়ামের মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে বা বেশি থাকেও। এবং আমরা দেখি যে অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসের জন্য প্রাণীদের রক্তে আরবিসি বা লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। পেশিকোষে মাইটোকন্ড্রিয়া এবং অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জক মায়োগ্লোবিনের সংখ্যা ও পরিমাণ স্বাভাবিক থেকে অনেক বেড়ে যায়। লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ায়, তাতে হিমোগ্লোবিনের পরিমাণও বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকে। আমাদের জীবদেহের গঠন যে চ্যাপ্টারটি, সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা হয়েছে। তোমরা সঠিকভাবে পড়ো এবং এই চ্যাপ্টারগুলির ব্যাখ্যা করার পর যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আজ এই পর্যন্ত।